আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আই ক্যান হেয়ার ইউর ভয়েস এই কোরিয়ান ড্রামাটি এক্সপ্লেন করতে চলেছি। ড্রামাটিতে দেখানো হয়েছে পার্ক শু, যে ছেলেটি অন্য কারো চোখের দিকে তাকালেই তার মনের কথা বুঝতে পারে। হাই স্কুলে পড়া ছেলেটির কার অ্যাক্সিডেন্টে বাবার মৃত্যু হলেও পরে দেখা যায় যে অ্যাক্সিডেন্ট নয়, তাকে একজন কিলার খুন করেছে। আর সেই খুন করা একটি মেয়ে দেখে ফেলে নিজের চোখে। আর সেই মেয়েটি কোনো কিছুর ভয় না পেয়ে সেই খুনটি রেকর্ড করে এবং আদালতে নিজে উপস্থিত থেকে সেটির সাক্ষী দেয়। ফলে কিলারের শাস্তি হয়ে যায়। এদিকে কিলার প্রমিস করে যেভাবেই হোক বের হয়ে সে সেই মেয়েটিকে খুন করবে। আর সেই ছোট পার্ক শু, সে প্রমিস করে যে সে সেভাবেই হোক মেয়েটিকে বাঁচাবে সেই কিলারের হাত থেকে। তারপর সেই ছেলেটি বড় হয় আর মেয়েটিকে খুঁজে পায়, মেয়েটিকে প্রোটেক্ট করতে থাকে। এখন দেখার পালা সে কি সত্যি কিলারের হাত থেকে মেয়েটিকে প্রোটেক্ট করতে পারবে। টোটাল 18 এপিসোডের এই নাটকটি দেখার জন্য আমাদের চ্যানেল এসএসকে ড্রামা এক্সপ্লেনারকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমরা যখনই এই নাটকের নতুন এপিসোড অথবা অন্য কোনো ড্রামা বা মুভি আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সুতরাং চলুন শুরু করি নতুন নাটক আই ক্যান হেয়ার ইউর ভয়েস। এপিসোড 14-এর শুরুতেই দেখানো হয় সোহা দাঁড়িয়ে আছে দরজায়, যেখানে ঝ্যাং দরজা লাগিয়ে দিয়েছে। রাতে যখন ঝ্যাংকে সে জানিয়েছিল যে তার স্মৃতি ব্যাক করেছে প্রি ট্রায়ালের আগেই, তখনই ঝ্যাং রাগ করে মনে মনে বলতে থাকে যে তাহলে তো সে আমার মনের দুর্বলতা টের পেয়েছে। আর তার চোখের দিকে না তাকিয়ে সোজা ঘরের মধ্যে ঢুকে ঘরের দরজা লাগিয়ে দিয়েছিল। সোহা ঝ্যাংকে বোঝাতে চেয়েছিল, হাত ধরে রিকোয়েস্ট করেছে, কিন্তু ঝ্যাং তারপরও না শুনে বলেছে তোমার এটা করা উচিত হয়নি। তারপর থেকে সেই দরজা লাগানো আছে। এরপরে সোহা চিন্তা করে ছোটোবেলাতেও ঠিক সেম ঘটনা ঘটেছিল। তার চাচাকে যখন সে এই বাসায় এনেছিল, বাসাটি দেখে এত খুশি হয়েছিল, বলেছিল যে আমরা তাহলে বিদেশে না গিয়ে এই বাসায় এসে থাকি, কি বলো? আর মনে মনে বলেছিল আমার ভাতিজার তো অনেক টাকা, সব টাকাই তো আমি পেয়ে যাব। তখন সোহা বলেছিল আমার আরও অনেক টাকা আছে, বাবার পেনশনের টাকা আছে এবং বাবা আমার জন্য স্টক রেখে গেছে। তখন তার আটকে উঠেছিল, বলেছিল আমি যা ভাবছি তুই কিভাবে জানলি? না, এখানে থাকা যাবে না, নিশ্চয়ই তোর মধ্যে কোনো ভূতজিন আছে। এরপরে তার চাচা তাকে ত্যাগ করে সেই বাসা থেকে চলে গিয়েছিল। সোহা এখন মনে করে তার চাচা ঠিকই করেছিল, কারণ সেও যদি এরকম জানতো যে তার মনের কথা কেউ জানছে, তাহলে তো সেও থাকতো না। সে তখন দরজার কাছে গিয়ে ফেরত আসে, ঝ্যাংকে নক করতে গিয়েও নক করে না। আর ওদিকে ঝ্যাংও মেঝেতে বসে আছে, ঘুমাতে পারে না। সিন কাট করে তখন দেখানো হয় মিস্টার সাকে, তার হাত ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে, হাত ভেঙে গেছে। এদিকে পুলিশরা এসে জিজ্ঞাসাবাদ করে কেন মিন জঙ্গুক আপনার কাছে গিয়েছিল। তখন মিস্টার সাহ জানায় যে সে আমাকে কিছু কথা বলতে চেয়েছে। পুলিশরা যখন বলে কি কথা বলেছে, তখন যদিও সায়ের মনে পড়ে যে সোহার বাবাকে নিয়ে বলেছে, সেই সকল ঘটনা যে সোহার বাবা থেকে শুরু হয়েছে সব জানিয়েছে, কিন্তু সে জানায় আসলে মারামারির ভেতরে আমি খেয়াল করিনি। সোহাকে দেখানো হয় সে নাস্তা তৈরি করছে আর ফোন চলে আসে মিস্টার সায়ের। ফোন রিসিভ করলে মিস্টার সাহ ঝ্যাংকে নিয়ে খুবই টেনশনে থাকে, বলে ঝ্যাং ঠিক আছে কিনা। তখন সে জানায় ঝ্যাং ঠিক আছে। তারপর বলে মিন জঙ্গুকের সঙ্গে তার কালকে দেখা হয়েছিল আর সে আমাকে কিছু কথা বলতে এসেছিল। এরপরে আর কোনো কথা না বলে কেটে দেয়। সোহা তখন ঝ্যাংয়ের দরজার সামনে গিয়ে ঝ্যাংকে বের হয়ে নাস্তা করে নিতে বলে, তারপর কোর্টে যেতে বলে আমি আর কোনো দিন তোমার সঙ্গে মিথ্যা কথা বলবো না, তোমার চোখের দিকে তাকাবো না। শুধুমাত্র যতদিন মিন জঙ্গুক ধরা না পড়েছে ততদিন তোমার সাথে সাথে কোর্টে যাব আর কোর্ট থেকে তোমাকে নিয়ে আসবো। ততদিন তুমি আমার বাসায় থাকো, তারপর তুমি যা বলবে আমি তাই করব। তুমি চলে যেতে চাইলে আমার কোনো অমত থাকবে না। এখন আমি বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকছি। এরপর সে ব্যাগ নিয়ে বাইরে চলে যায় এবং ঝ্যাং তখন ঘর থেকে বের হয়ে টেবিলে নাস্তা দেখে। কিছুক্ষণ পরে ঝ্যাং বের হয়ে আসলে তখন সোহা তাকে বলে তুমি আগে আগে হাঁটো, আমি পিছনে পিছনে হাঁটবো। আর তুমি যদি মনে করো যে আমি তোমার সাথে যোগাযোগ না করি, আমি কোনোদিনই সেটি করব না। ঝ্যাং তখন সোহাকে জিজ্ঞেস করে তুমি আর কি কি আমার কাছে মিথ্যে বলেছ, এখনো সময় আছে, আমাকে সত্যি বলো। সোহা তখন আস্তে করে চিন্তা করতে তার মনে হয় যে আর একটি সত্যি কথা সে বলেনি, এটা সে ঝ্যাংকে বলতে পারবে না। অর্থাৎ তার বাবাই যে সব কিছুর জন্য দায়ী আর মিন জঙ্গুক সেদিন যে এটা তাকে বলেছিল, এই কথাটি এখনও সে ঝ্যাংকে জানাতে পারবে না। ঝ্যাং যদি তাকে ভুল বোঝে আর তার বাবা দায়ী এটা জেনে যদি তাকে ছেড়ে চলে যায়, তাই সে মাথা নিচু করে চুপ করে বলে যে আর কোনো কথাই সে গোপন করেনি, সব কিছুই বলে দিয়েছে। এরপর ঝ্যাংয়ের পিছু পিছু কোর্ট পর্যন্ত সে পুরো পথটি হেঁটে যেতে থাকে। ইভেন বাস স্ট্যান্ডে যেয়েও সে ঝ্যাং থেকে পিছনে দাঁড়িয়ে থাকে। এক কদমও ঝ্যামের সাথে কদম মিলিয়ে চলে না। পুরা পথটিতে ঝ্যাং এটি শুধু খেয়াল করে, কিন্তু একটা কথাও সে সোহাকে বলে না। এরপরে বাস চলে আসলে বাসে উঠেই একটি ফাঁকা সিট দেখে বসে পড়ে ঝ্যাং। বসে বসে ঝ্যাং স্টাডি করছিল আর তার পাশে দাঁড়িয়েছিল সোহা। হঠাৎ সোহা ঝ্যাংয়ের কোলে পড়ে যায়।
বাসের ঝাঁকুনিতে, আর চোখে চোখ পড়তেই তাড়াতাড়ি করে উঠে দাঁড়াতে গিয়ে তার মাথায় আঘাত পায়। আর এই দৃশ্য দেখে ঝ্যাং সহ বাসের সকল যাত্রীরা হাসতে থাকে। এরপরে নামে কোর্টের পাশ দিয়ে তারা যখন হেঁটে যাচ্ছে তখন সুহা বেশ পিছনে দাঁড়িয়ে থাকে। তারপর ঝ্যাং বলে, আর যাওয়ার দরকার নাই, আমি চলে এসেছি। ঝ্যাং তখন কোর্ট বিল্ডিং এর দিকে আগাতে থাকে আর সুহা সেখানেই দাঁড়িয়ে থাকে। হঠাৎ ঝ্যাং যখন পিছনে তাকায় তখন সুহা আবারও পিছন ফিরে তাকায় যাতে তার চোখের সাথে চোখ কিছুতেই না লাগে। এরপরে ঝ্যাং আস্তে আস্তে করে সুহার পিছনে গিয়ে দাঁড়ায়। সুহা মনে করেছিল ঝ্যাং চলে গিয়েছে, তাই সে পাশ ফিরে দেখতেই চমকে ওঠে না, সেখানে ঝ্যাং তখনও রয়েছে। তাই সে মাথাটি হালিয়ে নেয়। তারপরে ঝ্যাং তখন দু হাতে তার মুখটি তুলে ধরে 10 বছরের অপেক্ষা করার সেই কথাটি বলতে থাকে সুহাকে। বলে, সুহা, আমি তোমাকে খুবই পছন্দ করি, অ্যাজ এ ম্যান, অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ ব্রাদার। আর আমি সমাজের অনেক কিছুই ভেবে দেখেছি, কেউ এটি মেনে নেবে না, কিন্তু তারপরে আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, এত বেশি যেটা আমি মুখে বলতে পারবো না। আর তোমার কাছে আমি লুকাবো না। সবার অলক্ষ্যে না হয় তোমার সঙ্গেই আমার সম্পর্ক হোক। এরপরে সুহা সেখান থেকে হাসতে হাসতে চলে যেতে থাকে, কিন্তু আবারও ফিরে দৌড়ে এসে তাকে একেবারে পাজাকলা করে তুলে নেয়। বলে, অনেক ধন্যবাদ তোমাকে যে তুমি আমাকে ম্যান হিসেবেও পছন্দ করো, যা আমি সেই ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছি। তারপরে তাকে কিস করতে থাকে। ঝ্যাং তো কিছুই বুঝতে পারে না, পাগলা ছেলেটাকে একটা কথা বললো আর সে কিনা এই কোর্টেই তাকে কিস করছে। সে চলে গেলে ভাবতে থাকে এটা সে কি করলো, সে কি এটা ঠিক করলো। মুখে হাত দিয়ে ভাবে তার কি তাকে এভাবে কনফেশন করা উচিত হয়েছে। আবার ভাবে সে যা করেছে ঠিকই করেছে, এখন সোহাকে নিষেধ করবে সবার সামনে যেন এরকম না করে। ওদিকে মিস্টার সিন তখন ব্রিফ করছিল দালজং এর কাছে যে তাদের নেক্সট পদক্ষেপ কি, এবং তার মেয়েকে তারা খোঁজার চেষ্টা করছে ডিএনএ টেস্টের জন্য, না হলে তার ওয়াইফের সঙ্গে বিবাহ প্রুফ করতে পারবে না। এ কথা শুনে দালজং খুবই খুশি হয় যে তার মেয়েকে তারা খুঁজছে। সে বলে তার জীবনের একটাই লক্ষ্য, মৃত্যুর আগে একবার হলেও মেয়েটাকে সে দেখতে চায়। সিন কাট করে তার মেয়ে দোহিউনকেই দেখানো হয়। দোহিউন তখন ডিরেক্টরের কাছে গিয়ে জেরাজেরি করছে কেন তাকে এই কেস থেকে বাদ দেওয়া হয়েছে। তখন ডিরেক্টর আমতা আমতা করে বলেই ফেলতো যে তোমাকে এই কেসে রাখা যাবে না, সেখানে একটি কারণ আছে, কিন্তু দোহিউন সব লজিক দেখায় যে সে কেন অ্যাডভোকেট হিসেবে সেখানে থাকতে পারবে, সুতরাং তাকে যেন বাদ দেওয়া না হয়। কেসটি নিয়ে সে অনেক প্রিপারেশন নিয়েছে, এভাবে তাকে বাদ দিলে তার ক্যারিয়ারেও ইম্প্যাক্ট পড়বে। তখনই তার বাবার ফোন চলে আসলে সে বলে, ঠিক আছে স্যার, আমি এই অনুযায়ী কাজ করছি। দোহিউনের সামনে খুব আস্তে আস্তে কথা বলে, কারণ দোহিউন যাতে বুঝতে না পারে যে তার বাবাই ফোন করেছে। কাট করে ওখানে জাজ কিমকে দেখানো হয় তারা লাঞ্চ করছিল আর নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক সেই সময় সেখানে ঝ্যাং এসে দাঁড়ায়। সেখানে সে কথা বলছিল ঝ্যাংয়েরই বিরুদ্ধে, আর তখন দুজন ভয়ে ভয়ে উত্তর দিচ্ছিল না। তখন জাজ কিম বলে, ঝ্যাংকে আমার পিছনে, আর নাক থেকে খুলে হেসে ঝ্যাংয়ের দিকে তাকায়। ঝ্যাং বলে যে আপনি আমার নিয়ে যাই বলেন, আমি কিছু মাইন্ড করছি না, আমার কিছু পরামর্শ দরকার আপনার কাছে। আচ্ছা বলুন তো, ধরুন যে আপনি কোনো একটা জাজমেন্ট দিলেন, তার জন্য একজন লোকের অনেক বছরের জেল হলো, কিন্তু সেই জাজমেন্টটা ভুল ছিল, তাহলে কি আপনার কোনো শাস্তি হবে? তখন জাজ কিম জানায় যে এখানে কোনো শাস্তি হবে না, কারণ এটা বিচারিক দায়িত্ব পালন করতে গিয়েই আমি করেছি। কোর্ট শেষে বাইরে বসে ঝ্যাং সেম কথাই চিন্তা করছে যে একজন লোকের জন্য এত বছর জেল হলো, অথচ তার বিচারের জন্য তার কোনো শাস্তি হবে না, এটা কোনো কথা? ঠিক সেই সময় সুহা ক্লাস শেষ করে তার সামনে এসে দাঁড়ায় তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। আর সে তখন সোহাকে সোহার আগের মোবাইলটি বের করে দেয়, যেটি সে প্রসিকিউটর অফিস থেকে পেয়েছিল। সোহা খুবই খুশি হয়, কারণ এই মোবাইলটি তার অনেক স্মৃতির। দুজন মিলে হাত ধরে বাসায় রওনা দিলে সামনে পুলিশ দেখে হাত জোর করে ছেড়ে নেয় ঝ্যাং। ডিটেকটিভ এসে ঝ্যাংকে জানায় যে আমি আপনাদের দুজনকেই দেখতে এসেছিলাম, আপনারা ঠিক আছেন কিনা। গত রাত্রে মিনজুঙ্গুক হামলা করেছিল মিস্টার ছাকে, কি যেন তিনি বলতে এসেছিল, আর মিস্টার সায়ের হাতও ভেঙে দিয়েছে। এই কথা শুনে ঝ্যাং খুবই বিচলিত হয়ে যায় যে মিস্টার সায়ের হাতই ভেঙে গেছে। ওদিকে সায়ের ভাঙা হাতের প্লাস্টারে লিখে দিচ্ছিল যে তাড়াতাড়ি ভালো হয়ে যাও ভাঙা হাত, আর ক্লার্ক ভাঙা হাতকেই অর্ডার দিচ্ছিল। দেখে তো মিস্টার সা বলে যে ভাঙা হাত কি তোমার কথা শুনবে, ওর যখন ভালো হওয়ার তখনই হবে। ক্লার্ক তখন তাদের অফিসের নতুন অ্যাটর্নি কথা বলতেই যাবে, ঠিক তখনই রুমের মধ্যে এসে ঢুকে পড়ে ঝ্যাং আর সোহা। ঝ্যাং বলে, কি কথা বলার জন্য মিনজুঙ্গুক আপনার কাছে গিয়েছিল, আর হাতি বা কিভাবে ভাঙলো? সে তখন পুরো ঘটনায় খুলে বলে, কিন্তু কি কথা বলেছে সেটা সে বলে না, শুধু জানায় আসলে সে বলতে পারেনি। কিন্তু সোহা তার চোখ দেখে বুঝতে পারে সে পুরো ব্যাপারটাই জানে, কিন্তু এখানে বললো না কেন জানি ঝ্যাংয়ের সামনে। ঝ্যাং তখন প্রচন্ড মন খারাপ নিয়ে অফিস থেকে বের হয়ে চলে যায় এবং মিস্টার সিনের সামনে বসে থাকে। মিস্টার সিন তখন পুরা কেসটি তাকে বোঝাচ্ছিল দালজংয়ের, কিন্তু তার মাথায় কোনো কিছুই ঢুকছিল না। সে তখন মিস্টার সিনকে বলে, সরি, আমার একটু রুমের ভেতরে যেতে হবে। আর রুমের মধ্যে গিয়ে এমন চিৎকার করে সে বকাবকি করতে থাকে মিনজুঙ্গুককে যে সে যদি এখানে থাকতো তাহলে আজকেই মারা যেত। এরপর মনকে শান্ত করে ঝ্যাং রুমের বাইরে বের হয়ে আসে, আর তারপর অ্যাডভোকেট সিনের সঙ্গে বসে কেসটি নিয়ে আলোচনা করতে থাকে।
মেয়ের নিউজের ব্যাপারে ঝ্যাং জানায়, ধরুন আমি জেনে গেলাম কে তার কন্যা, আমার কি তাকে বলা উচিত এই ঘটনা? তখন শিন জানায় অবশ্যই বলা উচিত, তার তো জানা উচিত কে তার প্রকৃত বাবা। ওদিকে দোহিউনকে দেখানো হয় সে সেকেন্ড অ্যাডভোকেট হিসেবে নিয়োগ পেয়েছে এবং খুবই উচ্ছ্বসিত। আর দোহিনুর বাবা তখন হসপিটালে গিয়েছে। ডাক্তার হসপিটালে তাকে জানায় যে পেশেন্ট এখন কোমায়, আদৌ জ্ঞান ফিরে আসবে কিনা বলা যাচ্ছে না, গলার মেন রগটি কেটে ফেলা হয়েছে, বাঁচার সম্ভাবনা একেবারেই ছিল না, কোমায় কিভাবে গেছে তাই বুঝছি না। তারপর তাকে গ্রিটিংস করে চলে যায়। জাজ নিশ্চিত হয় যে সে জাগতে পারবে না, তাই তো সে হাসি মুখে সেখান থেকে বের হয়ে যায়। আর তখন যাওয়ার সময় তার মেয়ে দেখতে পায় যে তার বাবার মতো কি একজন বের হলো। সিনিয়রও বলে এটা মনে হচ্ছে তোমার বাবা, কিন্তু সে বলে বাবা তো অসুস্থ না, কেন এখানে? ওদিকে সোহাকে দেখানো হয় সে মিস্টার সায়ের অফিসে এসে বলে তার কিছু কথা ছিল। এরপর সাকে বলে কি বলেছে মিনজুঙ্গুক তাকে। তখন সা বলে তুমি ওখানে বসো। সে তখন সোফায় বসলে মিনজুঙ্গুক রাতে তাকে কি বলেছে পুরো ঘটনাই বলে। এখন সোহা ভাবে যে তাকে কি রিকোয়েস্ট করবে এই ঘটনাটি যেন ঝ্যাংকে না জানানো হয়, কিন্তু সোহাকেই অবাক করে দিয়ে মিস্টার সা বলে তুমি কি এই ঘটনাটি বলেছ না, তুমি কি জানতে আগে থেকেই? তখন সে বলে সেই ফিশিং জোনে তাকে বলেছিল এই কথাটি যে তার বাবাই দায়ী। তখন বলে শোনো, যদি এটি ঝ্যাংকে না বলে থাকো তাহলে ঝ্যাংকে জানানোর দরকার নেই, কিছু বিষয় ঝ্যাংয়ের না জানাই ভালো, সে তোমাকে কেমনভাবে নিবে এটা জানার পরে। তখন সুহা সেখান থেকে উঠে চলে যায়। মিস্টার সা সুহার অদ্ভুত ব্যবহারে খুবই অবাক হয় যে ছেলেটাকে সে ভালোর জন্যই বলছো অথচ কিছু না বলে চলে গেল। এরপরে মিস্টার সায়ের ফোন কল আসলে সেই কলেই সে ব্যস্ত হয়ে যায়। আর সোহা বাইরে গিয়ে রাগ করতে থাকে যে মিস্টার সা কেন এত কনসার্ন নেবে ঝ্যাংকে নিয়ে, সে রিকোয়েস্টই করেনি অথচ আগ বাড়িয়ে সেই ঝ্যাংয়ের ভাবনা ভাবছে। মাথা থেকে চিন্তাটি তাড়ানোর জন্য সে সেই মোবাইলের লকেটটি নিয়ে খেলতে থাকে। আর ওইদিকে তখন ঝ্যাং মিস্টার শিন কেসটি নিয়ে পুরোপুরি রিবাটাল করছে, আর সেখানে জাজ হিসেবে ক্লার্ক কাজ করছে। দুজনাই যুক্তিতর্ক উপস্থাপন করা হলে জয় হয় মিস্টার শিনের। মিস্টার শিন উচ্ছ্বসিত হলে তখন ঝ্যাং খুবই রাগ করে, বলে আপনি জিতে গেছেন, এখানে উচ্ছ্বসিত হওয়ার কি আছে, আমি তো হেরে গেছি, কিন্তু আমাকে তো হারা হবে না, দালজংকে জিতাতে গেলে আমাকে জিততে হবে। শিন তখন চিন্তিত হয়। সিন কাট করে মিস্টার সাকে দেখানো হয় সে একটি ডিনারে এসেছে তার বন্ধুর সাথে, যে ফোনে কথা বলছিল, এই ডিনারের ইনভাইটেশন দিয়েছে। সে ডিনার করে যেতে যেতে বলে ভেবে দেখো যে আমাদের অফিসে জয়েন করবি কিনা, আমাদের অফিসটা কিন্তু অনেক বড়। সিন কাট করে সুহা আর ঝ্যাংকে দেখানো হয় ঝ্যাং খুবই দুশ্চিন্তায় পড়েছে, কারণ মেয়ের ডিএনএ টেস্ট করা জরুরি এই কেসে জয়লাভের জন্য। কিন্তু সুহা তো তাকে নিষেধ করেছে যেন দোহিউনকে না বলে, দোহিউনকে না বললে ডিএনএ টেস্ট কিভাবে হবে। দোহিউনের বাবার কথা চিন্তা করেও আমার মনে হয় তাকে বলা উচিত। এদিকে দোহিউনের বাবাকে জেলখানায় দেখায় হঠাৎ করে ঘুম ভেঙে কাশতে থাকে, তারপর সে মেডিসিন নিয়ে নোট নিতে থাকে, মেয়ের কথা চিন্তা করে। আর ওইদিকে তখনই তার মেয়েকে দেখানো হয় রেস্টুরেন্টে খেতে এসেছে, যেখানে আগে থেকে ঝ্যাং কাচ্ছিল। তাকে হাসি খুশি সবার সঙ্গে এভাবে খেতে দেখে চিন্তা করতে থাকে এখন তো মহা বিপদ, কিভাবে সে লুকাবে কথাটি। আর তখন দোহিউন তার কাছে এসে বলে তোমাকে আজকে এরকম অন্যরকম লাগছে কেন, তুমি জানো নি যে আমি কিন্তু দালজংয়ের কেসের দায়িত্ব পেয়েছি সেকেন্ড অ্যাডভোকেট হিসেবে। জেনে ঝ্যাং বলে এই কেস থেকে তুমি দূরে থাকো, এটাই তোমার জন্য ভালো হবে। সে তখন বলে সবাই আমাকে কেন দূরে থাকতে বলছো, তুমি কি কিছু জানো নাকি, জানলে আমাকে বলো। ঝ্যাং উত্তর না দিয়ে তার অফিসে গিয়ে দেখে সেখানে মিস্টার শিন ঘুমাচ্ছে। আজকে সেই নতুন অ্যাটর্নির আসার কথা, তারা আগে থেকে গেস করতে থাকে নতুন অ্যাটর্নি কেমন। নতুন অ্যাটর্নি অনেক ট্যালেন্ট কিন্তু একটু মাথা মোটা আর পাগলাটে টাইপ। ঠিক সেই সময় জোরে দরজা খুলে সেখানে নতুন অ্যাটর্নি প্রবেশ করে তার টেবিলের উপরে এমন জোরে ফাইল রাখে আর হাত মিলায় ঝ্যাংয়ের সঙ্গে, বলে আপনি তো বেশ সুন্দরী। এরপরে সেই নতুন অ্যাটর্নি তার সকল বিল সব কিছু সাবমিট করতে থাকে ক্লার্ককে, আর বলে এগুলো সাবমিট করবেন, এই সব টাকা আমি খরচ করেছি ক্লায়েন্টদের পিছনে। তখন ক্লার্ক জানায় যে এসব কোনো টাকা পাওয়ার কোনো সুযোগ নেই। তারপরে মিস্টার শিনও এই বিষয়টি ক্লিয়ার করলে সে রাগ করে বলে তাহলে আমি তো এই জবে থাকবো না, যেখানে আমি নিজের পকেট থেকে টাকা খরচ করে কেন কাজ করব, বলে সে সেখান থেকে বের হয়ে চলে যায়। এই পোস্ট ছেড়ে দিয়ে চলে যাওয়া খুব ভালো হয় মিস্টার সায়ের জন্য, কারণ সা সেকেন্ড সিরিয়ালে ছিল, সুতরাং সে এখন এই অফিসটি পেয়ে যায়। সবাই তাকে স্বাগত জানায়। আর পুরনো অফিসে ফেরত আসতে পেরে সেও খুব ভালো বোধ করে। এসে ঝ্যাংয়ের সঙ্গে হাত মিলায়, বলে আবারও একসঙ্গে কাজ করতে পারবো, ভাবতেই ভালো লাগছে। সিন কাট করে সুহাকে কোচিংয়ের সামনে দেখানো হয়। সানবিন এসে তাকে জড়িয়ে ধরলে এবার সুহা বলে যে তার জ্ঞান ফিরে এসেছে, সে সব কিছুই মনে করতে পারছে। আর চৈমিন তাকে তখন টান দেয়। আর চৈমিন বলে আর অভিনয় করে কি হবে, তারা ভালো ছাত্রছাত্রীর অভিনয় করছিল। তাদেরকে এনকারেজ করে একাডেমিতে ভর্তি হওয়ার, এতে সানমিন খুবই খুশি হয়। চৈমিন বরাবরই নেগেটিভলি ভাবতে থাকে সোহাকে নিয়ে, যেটা সোহা তার মাইন্ড রিড করে বুঝতে পারে। ব্যাংকের বুথ থেকে ঝ্যাং যখন টাকা তুলতে গিয়েছিল তখন মিস্টার কিমও সেখানে গিয়েছিল। মিস্টার কিম ফোনে কথা বলে মিস্টার সায়ের একটি ফার্মে না জয়েন করার ব্যাপারে, যেটি সে রেকমেন্ড করেছিল। ঝ্যাং সবই বুঝতে পারে। ওদিকে মিস্টার সা অফিস চেঞ্জ করে পুরনো অফিসে যাওয়ার সময় ফাইলপত্র নিয়ে আটকে যায়, লিফটের দরজা খুলতে পারে না। সব কাগজ পড়ে গেলে সেখানে
সেখানে ঝ্যাং এসে তাকে হেল্প করতে। ঝ্যাং জানতে চায় এত বড় ফার্মে সে কেন জয়েন করলো না। তখন সা জানায় যে তার মেন টার্গেটই ছিল ডিফেন্ডার হবে আর সে পাবলিক অ্যাটর্নি হিসেবে অনেক হ্যাপি। এরপরে ঝ্যাং তাকে লাঞ্চে নিয়ে গেলে সে খুবই খুশি হয়। এবার ঝ্যাং জিজ্ঞেস করে কোনো কারণে আপনি আমার জন্যই এসে জয়েন করলেন না তো এই অফিসে? আমি খুবই বিব্রত হব, কারণ আপনি তো জানেনই যে আমি সোহাকে অনেক পছন্দ করি। মিস্টার শাহ তখন ঝ্যাংকে আশ্বস্ত করে বলে এমন কিছুই না, আপনি নিশ্চিন্ত থাকুন। সে খুশি হয়। এরপর ঝ্যাং গেটে ঘুরতে ঘুরতে মিস্টার সায়ের সঙ্গে একটি কথা মনে করে যে মিস্টার সা বলেছে যে যখন কারো 1%ও উপকার হবে আপনি মনে করবেন তখন সেই কাজটাই আপনার করা উচিত। এটা ভেবে সে ভাবে যে দোহিউনের 1% হলেও এখানে উপকার হবে, সুতরাং সে দোহিউনকে জানাবে। তাই তো সে মিস্টার সেনের কাছে এসে বলে কেসটি মনে করুন সলভই হয়ে গেছে, আমি দায়িত্ব নিলাম তার মেয়েকে খুঁজে বের করার। বাসায় ফিরতে ফিরতেও সে সুহাকে জানায় যে সে এটি জানাতে চাচ্ছে দোহিউনকে। আর সুহা হাত না ধরতে চাইলেও সে জোর করে সুহার হাত ধরে, বলে আর জগৎকে না জানিয়ে কি হবে, কে কি বললো তাতে আর আমি ভয় পাই না। সুহা তখন তাকে কিস করতে যায় আর সে মুখ সরিয়ে নেয়, বলে নো এখন নয়। আর সুহা তাকে তখন জড়িয়ে ধরে, বলে তুমি তো বলেছ যে যাই বলুক আমরা আর কারো পরোয়া করি না। এরপরে পরদিন সকালে সে নিজে নিজে প্রিপারেশন নিচ্ছে আয়নার সামনে আর কথা বলছে কিভাবে দোহিউনকে বলবে। সেখানে সুহা এসে বলে তুমি কি অনেক টেনশনে আসো, তুমি কিন্তু স্কার্টের সঙ্গে বাসার ড্রেস পরে আসো। দৌড়ে গিয়ে ঝ্যাং তখন ড্রেস চেঞ্জ করে বের হয়ে আসে আর প্রথমেই দেখা করতে যায় সে দোহিউনের বাবার সাথে। দোহিউনের বাবা তখন গাড়ি থেকে নামতেই সে বলে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। তারপর বলে আপনার সকল লোকদেরকে যেতে বলুন, কথাটি খুবই প্রাইভেট। মিস্টার শিউ সবাইকে চলে যেতে বললে তখন তাকে কথা বলতে থাকে ঝ্যাং, বলে আপনাকে একটি সুযোগ দিলাম ক্ষমা চাওয়ার জন্য, না হলে আমাকে যদি বলেন যে আমি আপনাকে সুযোগ দিইনি। সেই সুযোগটি হচ্ছে আপনি যদি ভালো চান তাহলে দালজংয়ের কাছে ক্ষমা চেয়ে নিন, না হলে আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার দরকার আমি সেটাই নিব। তখন জাজ বলে দালজংয়ের সঙ্গে আমার কি সম্পর্ক, আমি আমার বিচারিক দায়িত্ব পালন করেছি আর আমি কোনো ভুল করিনি। ঠিক তখনই ঝ্যাং 10 বছর আগে জাজ তাকে যেভাবে কথা বলেছিল আজকে সে তাকে জাজকে সেই কথাগুলো ফেরত দেয় যে যদি দোষ স্বীকার করেন তাহলে আমি আপনাকে ক্ষমা করে দেব, আর যদি দোষ স্বীকার না করেন তাহলে ক্ষমা নয় বরঞ্চ এই অনুযায়ী যে শাস্তি হওয়া উচিত আপনার সেটাই হবে। ঝ্যাং বুঝতে পেরেছিল মিস্টার সিও কিছুতেই রাজি হবে না ক্ষমা চাইতে, তাই সে তার পরবর্তী স্টেপের জন্য প্রস্তুত। আর যখন সে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সুহা এসে তার হাত ধরে। ঝ্যাং এর এই হাতটিরই দরকার ছিল, কারণ তার এখন বেশি প্রিপারেশন নিতে হবে, এখন তো দোহিউনকে বলতে হবে। ওইদিকে দোহিউন অফিসে বসে সিনিয়রদের সঙ্গে যখন কথা বলতেছিল কেসটি নিয়ে, ঠিক তখনই তাদের রিসেপশনিস্ট এসে বলে যে তার সঙ্গে কথা বলতে এসেছে অ্যাটর্নি ঝ্যাং। এতে দোহিউন খুবই অবাক হয়ে যায়, কারণ ঝ্যাং কখনোই তার অফিসে এসে দেখা করেনি। ঝ্যাংকে দোহিউনের অফিসে পাঠিয়ে দিয়ে একা একা হাঁটতে থাকে সুহা নিচে। মার্কেট প্লেসে ঢুকে সে সবার মনের কথা শুনতে থাকে আর ভাবতে থাকে এই দুনিয়াটা না কতটাই ফাঁকিবাজদের ভরা আর সবাই কত অসৎ। এক একজন জিনিস বিক্রি করছে অসৎ কথা বলে। দুই বান্ধবী যাচ্ছে তারাও তাদের মধ্যে সম্পর্ক ভালো নেই, মনে মনে বলছে। আর শুনতে ভালো লাগে না সুহা, সে তখন আবারও হেডফোন পরে নেয়। ওদিকে দোহিউনকে ঝ্যাং জানায় যে আমাদের কাছে শক্ত কোনো প্রুফই নেই দালজংকে নিরপরাধ প্রমাণ করার, একটি এক্সেপশন ব্যতীত। তখন দোহিউন জানতে চায় সেটি কি এক্সেপশন। সে জানায় যে একমাত্র তার মেয়েকে খুঁজে বের করে তার ডিএনএ টেস্ট করলে আমরা তাদের বিয়ে প্রুফ করতে পারবো, আর বিয়ে প্রুফ করতে পারলে সেই মেয়ে যে মিথ্যা কথা বলেছে সেটা প্রুফ হবে। ওদিকে সোহাকে দেখানো হয় সে তার লকেটটি খুলে এই প্রথম তার মা বাবা এবং তার ছোটবেলার ছবিটি বের করে আর বলে মা আর বাবা আমি যাকে পছন্দ করেছি লাইফের চাইতেও বেশি, আজ তার কঠিন পরীক্ষা। ওদিকে দোহিউন ঝ্যাংকে বলে আমি তো জানতাম প্রসিকিউশন জয়লাভ করবে, তুমি কেন এই কেসের মধ্যে আসলে? তখন ঝ্যাং জানায় যে আমার সেই মেয়ের ডিএনএ পরীক্ষা করানো দরকার। দোহিউন বলে সেটা আমাকে বলছো কেন? ঝ্যাং বলে কারণ এখানে তুমি আমাকে হেল্প করতে পারো। দোহিউন বলে কিভাবে? ঝ্যাং বলে কারণ দালজংয়ের মেয়ে তুমি। ঝ্যাং বলে আমাকে মাফ করে দিও, এই সত্যি কথাটি তোমাকে না বলে পারছিলাম না, আর তোমার ডিএনএ পরীক্ষা ছাড়া দালজংকেও আমরা বাঁচাতে পারবো না। 26 বছর ধরে সে জেলখানায় আছে। এখানে দোহিউন খুবই অবাক হয়ে যায় তার কথা শুনে এবং শুধু বলে তুমি চুপ থাকে বলে কি বলছো। আর এখানে এই পর্বটি শেষ করে ফেলা হয়।